মা বাবার পছন্দের এক মেয়েকে জোরপূর্বক বিয়ে করে রাগের বশবর্তী হয়ে দেশ ছেড়েছিল কলরব ইসহাক। সেই রাগের বেড়াজাল ভাঙল আজ দীর্ঘ 5 বছর পরে। সাধারণ মানুষের কাছে এই সময়টুকু অল্পই মনে হতে পারে, তবে কালাম ইসহাক আর তার সহধর্মিণী রেবেকা ইসহাকের কাছে এই সময়টুকু যেন দীর্ঘর চেয়ে দীর্ঘতম ছিল। ছেলেকে কাছে না পাওয়ার আক্ষেপ তাদের যেন কুরে কুরে খেয়েছে এতদিন। কি করলে ছেলেকে কাছে পাবে, কিভাবে বিয়ে ফিরিয়ে আনবেন, কিভাবে ছেলেকে বুঝাবেন, এসব ভাবনাই ছিল যেন নিত্যদিনের কাজ। তবে যখন দেখলেন ছেলেকে ফিরিয়ে নিয়ে আসার সব পথ বন্ধ, তখন তারা ছেলের রাগার জেদের কাছে হেরে গিয়ে একসময় সিদ্ধান্তও নিয়েছেন ছেলেকে ডিভোর্স করাবেন। কোনোভাবেই তাদের পছন্দের মেয়েকে ছেলের ঘাড়ে চাপিয়ে দিবেন না। দরকার পড়লে মেয়ে এবং তার বাবাকে মোটা অঙ্কের টাকা দিবেন তাদের ক্ষতিসমূহ পূরণ করতে। তবু আছে না একটা মেয়ের জন্য নিজের ছেলেকে এভাবে দূরে থাকতে দেবেন না। তবে এত কিছুর বিনিময়ে তবুও যেন আগের স্বাভাবিক ছেলেকে ফিরিয়ে পাওয়া যায়, এই ছিল তাদের মনের স্বল্প আশা। তাই এক প্রকার বাধ্য হয়ে হাতে পায়ে ধরে নানান চালাকি করে কোনো রকম ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। ছেলেকে বুঝিয়েছেন নানাভাবে, কান্নাকাটি, আহাজারি, হাজারো দোহাই, ব্ল্যাকমেইল, কোনো কিছুই তাদের একচেটিয়া জেদি ছেলের মন গলাতে পারেনি। তবে সবশেষে ছেলের মন গলানো, তাও আবার ডিভোর্সের কথায়, তাও দিয়েছে শর্ত। আর তা হলো কোনোভাবেই তারা কলরব এর সামনে তার বউ নামক ওই গাইয়া ভূতের নাম নিতে পারবেন না। আর বাসায় যাওয়া মাত্রই ডিভোর্স করাতে হবে, কোনো প্রকার কোনো অহেতুক এক্সকিউজ দেওয়া ছাড়া। এই শর্তে রাজি হয়েছেন কালাম আর রেবেকা দম্পতি। দুপুরবেলা ইসহাক বিলায় আজ আনন্দের জোয়ার বইছে। আজ বহুদিন পরে একমাত্র ছেলে আপন নীড়ে ফিরবে বলে কথা। সে খুশিতেই চারপাশ উৎসব মুখর হয়ে আছে, সবাই ব্যস্ত। রেবেকা ইসহাক সকাল থেকে চিৎকার চেঁচামেচি করছেন। এতদিন পর তার ছেলে আসবে, অথচ বাসার সব কিছু এলোমেলো। এত চাকর রেখে তাহলে ওনার লাভটা কি হলো? সেইটা সব কাজ বলে কয়েই করে নিতে হয়। কালাম ইসহাকও ব্যস্ত আজ। ইতোমধ্যে তিনি বাজার থেকে বেছে বেছে ছেলের জন্য তাজা মাছ, মাংস, শাকসবজি নিয়ে আসলেন। বাজারের ব্যাগগুলো রেখে আবারও বেরিয়ে গেলেন দই মিষ্টি আনতে। ওদিকে এয়ারপোর্টে গিয়েছে সুভাষ। যদিও এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল কালাম ইসহাকের, তবে কলরব ফোন দিয়ে আগে ভদ্রলোককে নিষেধ করে দিয়েছে। কোনোভাবেই তারা যেন এয়ারপোর্টে কলরবকে নিতে না আসে, নয়তো সে বাসায় সীমানায়ও আসবে না। এদিকে কলরবের রাগারাগি আর মেজাজের কাছে হেরে গিয়েই কালাম ইসহাক নিজেরা এয়ারপোর্টে আসার সাহস করতে পারেননি। সে মোতাবেক এয়ারপোর্টে পাঠিয়েছেন ইসহাক পরিবারের গাড়ি আর সুভাষকে। সুভাষ সম্পর্কে কলরবের মামাতো ভাই, একই সঙ্গে ভালো বন্ধু, ছোটবেলা থেকেই একই বাড়িতে বড় হয়েছে দুইজনে, পড়াশোনাও করছে একসাথেই। সে সুবাদে দুইজনের সম্পর্ক অত্যন্ত গভীর। কলরব বিদেশ থাকাকালীন নিজ দেশে একমাত্র সুভাষের সঙ্গে কথা বলেছে, নিজের আপডেট জানিয়েছে। এয়ারপোর্ট থেকে সহি সালামতভাবে কলরবকে নিয়ে গাড়িতে উঠেছে সুভাষ। এয়ারপোর্ট পেরিয়ে ঢাকার এক ব্যস্ত রাস্তায় এসে দাঁড়ালো ইসহাকদের গাড়িটা। বাসে পৌঁছাতে আর আধ ঘন্টার মতো সময় লাগবে, সে কথা ফোন দিয়ে ফুপিকে অর্থাৎ কলরবের মা রেবেকা ইসহাককে জানিয়ে দিল সুভাষ। এতক্ষণ ফোনে মনোনিবেশন করা কলরব মাথা তুলে তাকালো। পিছনের সিটে আয়েশ করে বসেই ফোন চালাচ্ছিল। সুভাষের কথা শেষ হতেই সে চোখ তুলল ফোন থেকে। বিরক্ত লেগেছে খুব। গাড়িটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকায় চোখে মুখে বিরক্ত ভেসে উঠল। লম্বা জ্যাম দেখে তার মেজাজ বিগড়ালো। মুহূর্তে মুখ থেকে বের হলো বিলেতে গালি। সুভাষকে চওড়া এক গালি দিয়ে তিরিঙ্খি মেজাজে বলল, ইউ অ্যান্ড ইয়োর ফাঙ্কি রোডস, ইউ বেড মি টু বাংলাদেশ জাস্ট টু রড ইন দিস ট্রাফিক জাম। সুভাষ অসহায় মুখে একবার কলরব তো আর একবার ড্রাইভারের দিকে তাকালো।
ড্রাইভারকে চোখের ইশারায় আশ্বস্ত করে কলরবের দিকে ঘুরে বসলো। ততক্ষণে কলরবের সানগ্লাস পরা চোখ দুটো দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। সেসব লক্ষ্য করে সুভাষ কলরবের দিকে তাকিয়েই নরম আওয়াজে বলল, তুই আর তোর মুখের ভাষা দুইটাই বিজ্জাত মার্কা। আসার পর থেকে একটাও কথা বলিসনি, আর এখন বললি, তাও আবার কথা কম, বিদেশি গালি বেশি। শ্যাট আপ সুভাষ। কী রে মুখর, কি চিন্তা করছিস? ফোনটা যে সেই তখন থেকে বেজেই চলছে, সেদিকে কি খেয়াল আছে? কথাটা বলে হাতে ফুচকার প্লেট নিয়ে জুই মুখরের দিকে বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে রইল। মুখর তখন চিন্তায় মগ্ন, খাওয়া কিংবা কথায় তার কোনো মনোযোগ নেই। তাই জুইয়ের কথার প্রেক্ষিতে কোনো উত্তর করতে দেখা গেল না মুখরকে। আর উত্তর করবেই কি করে, চিন্তায় ডুবে গিয়ে যে মেয়েটার এদিকে কোনো হুঁশ নেই। মুখরের কোনো হেলদোল না দেখে জুই বিরক্ত হলো। সসূচক শব্দ করে মুখরের হাতে গুঁতো দিয়ে পুনরায় বলল, কিরে মুখর, ফোনটা রিসিভ কর। মুখরের এবার ধ্যান ভাঙে, চমকে তাকায় জুইয়ের দিকে। জুইও তাকিয়েছিল মুখরের দিকে। মুখর তাকাতেই সে এক ভ্রু উঁচু করে ইশারায় ব্যাগটা দেখল। মুখর সেদিকে লক্ষ্য করে আচানক বলল, ওম্মো করছি বলেই দ্রুত হাতে ব্যাগ হাতড়ে ফোন বের করলো। বাটন ফোনটার অবস্থা ভেঙে চুরে নাজেহাল অবস্থা। ফোনের ছোট স্ক্রিনের অবস্থা এতটাই করুণ যে দেখার উপায় নেই কার কল এসেছে। তবুও বিপরীত পাশের বাটন চেপে ফোন রিসিভ করলো মুখর। কানে ধরে হ্যালো বলার আগেই ওপর পাশের মানুষ গালি দিয়ে নিজের পরিচয় জানান দিল, এই হারামজাদি, ফোন ধরছিস না কেন? নাগরকে পেয়ে এদিকের কথা ভুলে বসেছিস? এত মানুষ মরে তুই কেন মরিসনি? জীবনটা জ্বালিয়ে খেতে এসেছিস? এই মুহূর্তে বাসায় আয়, তোর বাপের প্রেশার উঠেছে, এবার মরবে মনে হয়। সবগুলা বাকি কথাগুলো বলার মাঝখানে সৎ মায়ের মুখের ওপর ফোন কেটে দিল মুখর। মায়ের পরের কথাগুলো তার জানা। নিত্যদিনের এসব কথার তিক্ততায় ভরে আসর হয়ে গিয়েছে তার শরীর মন। তাই মায়ের বাকি কথাগুলো শোনার প্রয়োজন মনে করল না। হাত ফোন ধরে রেখে মুখর আবারও ব্যাগ হাতড়ালো। ব্যাগ থেকে 20 টাকার পুরনো একটা নোট বের করে জুইয়ের হাতে ধরিয়ে দিল। তাড়াহুড়ো করে ব্যাগের চেন লাগিয়ে জুইকে বলল, বাবার প্রেশার উঠেছে, ওষুধ নেই বোধ হয়, এখনই বাসায় যেতে হবে। এখানে এক প্লেট ফুচকার টাকা, তুই টাকাটা ফুচকাওয়ালার মামাকে দিয়ে দিস, আর আমার ভাগের টিউশনিটা আজকে তুই করিয়ে আসিস। আমার আর সময় হবে না আজকে, মা বকাবকি করছেন খুব। আমি গেলাম। হ্যাঁ, তুই সাবধানে বাসায় যাস, রাতে কথা হবে, টাটা। এক নিঃশ্বাসে সব কথা শেষ করে এক প্রকার দৌড়ে চলে গেল মুখর। পুরোটা সময় অবাক হয়ে তাকিয়েছিল জুই। বলার মতো কিছু খুঁজে পেল না মেয়েটা। আর বলবেই কখন? মুখর তো বলার মতো কোনো সুযোগই দিল না। নিজের মতো করে কথা বলে মুখর তো চলে গেল। মুখরের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে জুই ফুচকাওয়ালা মামাকে টাকা দিয়ে সে হাঁটা দিল মুখরের টিউশনিটা করাতে। মায়ের মুখে বাবার অসুস্থতার কথা শুনে মুখর ভয়ে আর চিন্তায় দিক বেদিক ভুলে দৌড়াতে শুরু করলো। জুইয়ের সামনে নিজেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে বাবার জন্য তার মন ঘাবড়ে গেল প্রচণ্ড। টেনশনে নিঃশ্বাসও নিতে পারছে না ঠিক মতো, হাত পা কাঁপছে। এমত অবস্থায় নিজের চিন্তা ভুলে সে প্রাণপণে দৌড়াচ্ছে। আশেপাশে কোনো দিকে নজর দিচ্ছে না মোটেও। কলেজের সামনে থেকে এক দৌড়ে রাস্তার পাশে এসে হাঁপাতে শুরু করলো। রাস্তার পাশে এসে পড়লো আরেক বিপদে। একটাও রিকশার হদিশ নেই। গেল কই রিকশাগুলো? হঠাৎ রাস্তার পাশে 5 মিনিটের মতো দাঁড়িয়ে যখন রিকশার টিকিটটার ও দেখা মিলল না, তখন মুখরের মুখ আপনি আপনি কালো হয়ে গেল। কি করবে না করবে ভাবতেই রাস্তা ক্রস করে অপর পাশে যাওয়ার সিদ্ধান্ত নিল। এখানে রিকশা না পেলেও ওপাশে ঠিকই পাবে, যেই ভাবা সেই কাজ। মুখর এক প্রকার দৌড়ে রাস্তা পার হতে উদ্যত হলো। ব্যস্ত রাস্তার ভাগ্যিস জ্যামটা লেগেছিল এত সময়, নয়তো
কি হতো। এদিকে রাস্তার অপর পাশে দাঁড়ানো মুখরের দিকে এতক্ষণ বিরক্তকর দৃষ্টিতে চেয়েছিল কলরব। নিজের অজান্তেই মেয়েটার সকল চলন বলন লক্ষ্য করছিল সে। বাংলাদেশের মেয়েরা যে এতটা বোকা আর গাধা হয় কিভাবে ভেবে পায় না। দেখছেই ও পাশে রিক্সা নেই, তাও বোকা ব্যাসির মতো সেখানেই দাঁড়িয়ে রিক্সার অপেক্ষা করছে। আবার ফ্লাই ওভার থাকতেও গাধার মতোই রিক্সা নিয়ে রাস্তা পার হচ্ছে। মানে এরা আসলে সভ্য হতেও সভ্য হতে পারলো না। আচ্ছা সেসব না হয় বাদই দিল, কিন্তু এক রাস্তা পার করতে এত ভাবতে হয়। গাড়িগুলো তো জ্যামে নিজেদের মতো করে দাঁড়িয়েই আছে, তবু এত ভয়ের কি আছে। আশ্চর্য। কলরব বিরক্তির নিঃশ্বাস ছাড়ল। তার মনে হচ্ছে গাড়ি থেকে নেমে নিজ দায়িত্বে মেয়েটাকে রাস্তার পার করে দিতে। ওফ, কি দিনকাল আসলো রে তার। সে নাকি গাড়িতে বসে আজাইরা মানুষের হাবভাব অবলোকন করছে। এত বাজে অবনতি হলো কবে তার। যদিও এসবে কলরবকে দোষারোপ করা ভুল, কেননা ঢাকার জ্যামই এমন, যা একবার শুরু হলে শেষ হওয়ার নামই নাই না। তাহলে জ্যামে বসে মানুষ আর করবেই বা কি। এদিকে কলরব পুরোটা সময় খেয়াল করে যখন দেখলো মুখর তাদের গাড়ির সামনে দিয়ে আসছে, তখনই তাকে ভালো করে দেখতে আর নাস্তানাবুদ করতে এক বেপরোয়া কাজ করে বসলো। পিছনের সিট থেকে তড়িৎ গতিতে সামনের দিকে ঝুঁকে হর্ন বাজালো কলরব। তারহীন কাণ্ডে সুভাষ আর ড্রাইভার দুজনই হতবাক হয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে রইল কলরবের দিকে। কলরব নিরুত্তাপ ভাবসাব, এমন মনে হয় সে মাসুম বাচ্চা মাত্র। সে কি করেছে তা অজানা, বা হয়তো সে এমন ফালতু কোনো কাণ্ড করেনি। এদিকে কলরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুভাষ। সুভাষের সেই তাকানোকে পুরোপুরি উপেক্ষা করে স্বাভাবিকভাবেই বসে আছে কলরব। পাত্তা দিচ্ছে না খুব বেশি সুভাষের তাকানোর মাঝেই। ততক্ষণে আবারও আয়েশ করে বসে পড়েছে গাড়ির পিছনের সিটে গা এলিয়ে দিয়ে তাকিয়ে আছে সামনের দিকে। ঠোঁটে বাসে তির্যক হাসি। এদিকে মুখর গাড়ির হর্নের শব্দে ভয় সেখানে খাম্বার মতো দাঁড়িয়ে গিয়েছে। তার চোখে মুখে ভিড় করেছে আতঙ্ক। ভয় পেয়েছে দারুণ, চোখে মুখে লেপ্টে আছে ভয়, চিন্তা আর কৌতূহল। তীব্র ভয়ের তোপে মাথার কাপড় পরে গিয়েছে মাথা থেকে। দৃশ্যমান হয়েছে কালো ঘন পিঠ সমান চুলগুলো। মুখর কপাল কুঁচকে হতবাক হয়ে তাকায় কালো গাড়িটার দিকে। বাইরে থেকে কোনো গাড়ির গ্লাস ভেদ করে ভেতরের সামনে অংশটা কিছুটা দেখা যায়। মুখর দেখলো সুভাষ আর ড্রাইভারকে। তাদের দিকে তাকিয়েই বিড়বিড় করে কয়েকটা কথা শোনাতে ছাড়ল না মুখর। মুখ বেংসি দিয়ে মাথার কাপড় ঠিক করে রাগে গজগজ করতে করতে সামনে হাঁটতে শুরু করলো। আবার মুখরকে দেখে বাঁকা হাসে কলরব। সেদিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠে, ওহ মাই গড, লুক অ্যাট দ্যাট ফেস, শি লুকস লাইক মাই নেক্সট মিস্টেক। তারপর হাতে তার রাখা ফোনটার ডায়াল প্যাড বের করে বাবার ফোনে ফোন দিয়ে মুখরের প্রস্থান তির্যক চোখে লক্ষ্য করে কর্কশ কণ্ঠে বলল, বাবা, ডিভোর্স পেপার রেডি রেখো, বাসায় পৌঁছেই আমি ওই বৈবাহিক সম্পর্কের ইতি টেনে নিজের পছন্দকে বিয়ে করব। বিয়ে যেহেতু হয়েছেই সেহেতু মেয়েটাকে মেনে নাও কলরব। এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করার মানে হয়? মেয়েটা কিন্তু এতিম, মাথায় রেখো। খাবার টেবিলে বসে কলরবের মামা জাহিদুর রহমান নরম গলায় কথাটা বললেন। কলরব তখন সবে এক লোকমা ভাত মুখে নিয়েছে। খাবার চিবানোর মাঝেই মামার কথায় ভ্রু কুঁচকে শীতল দৃষ্টিতে একবার বাবা মা, তারপর মামার দিকে তাকালো। ছেলের এই শীতল দৃষ্টি মনে রেবেকার মমতাময়ী মনে দারুণ ঝড় তুলল। জাহিদুরের কথার রেশ ধরেই আতঙ্কিত হয়ে ছেলের দিকে তাকালেন কালাম ইসহাক। জাহিদুরের এক কথার ডাইনিং টেবিলে তখন ছড়িয়ে পড়ল পিনপিনে নীরবতা। কারো মুখে কোনো রাশাড়া নেই। কিছুক্ষণ হলো বাসায় এসে পৌঁছেছে কলরব। মায়ের কান্নাকাটি আর আত্মীয়দের প্রশ্নের বেড়াজাল থেকে বের হয়ে ফ্রেশ হতে সময় পেরিয়ে গেছে অনেক। তবে খাবার টেবিলে এসে মামার ইমোশনাল ব্ল্যাকমেইলটা যেন তার সুস্থ সবল শরীরটাই হঠাৎ দাবানল
এর মতো আগুন জ্বালিয়ে দিল। এই জন্যই সে বাসায় আসতে চায় না। আসলেই মামিদের পিনপেনানি শুরু হয়ে যায়। মানবতা ফেরিওয়ালাদের ইমোশনাল ব্ল্যাকমেইলের টর্চারে শৈল মন তিক্ততায় ভরে যায়। নিত্যদিনের সেই একই কাহিনী। এ বাসার এতদিন পর বাসায় ফিরে কার এসব ভালো লাগে। কানের কাছে গান গান কলরবের মামি সুরাইয়া খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে সবার মুখের দিকে তাকিয়ে পরিস্থিতিটা স্বাভাবিক করতেই বললেন, আহা, আগে খাবারটা শেষ করো, তারপর না হয় এইসব আলোচনা হবে। মামার কথা কানে আসার পরপরই কলরব বসে বসে খাবার নাড়াচাড়া করতে শুরু করেছে। খাওয়ার রুচিটাই শেষ। পুনরায় আর খাবার মুখে দিতে দেখা গেল না তাকে। রেবেকা ইসহাক নীরব লম্ব চোখে তাকিয়ে রইলেন ছেলের খাবারের প্লেটে। খাবার যেভাবে নাড়াচাড়া করছে, এতে পরিষ্কার বোঝা যাচ্ছে এই খাবার আর বলেও তার গাদারি ছেলে মুখে তুলবে না। মায়ের মন সন্তানের হাবভাব বুঝতে একটুও কার্পণ্য করে না। মায়ের মন যা বলল হলোও তাই। খাবার না খেয়েই উঠে পড়ল কলরব। সে জানতো বাসায় পা রাখা মাত্রই তার পরিবার বেঁকে বসবে। ডিভোর্স করাতে চাইবে না কোনো মতেই। তাই নিজেই ডিভোর্সের সব প্ল্যান করে রেখেছে তারই এক অ্যাডভোকেট বন্ধুকে দিয়ে। রেবেকা ইসহাক এক বুক আহাজারি নিয়ে ডাইনিং টেবিল থেকে ছেলের প্রস্থানটা দেখে হু করে কেঁদে উঠলেন। আসার পর থেকে ছেলে তাদের সঙ্গে কথা বলছে না ঠিকভাবে। নিজেকে গুটিয়ে রেখেছে, সকলের কাছ থেকে দু একটা কথা বলছে, তাও দায় সারাভাবে। এসব কি কোনো মা মেনে নিতে পারে? না, পারে না। রেবেকা ইসহাকও পারেনি। খাবার টেবিলে সেই পিনপিনে নীরবতার মাঝে কলরব হাতে কিছু কাগজপত্র নিয়ে পুনরায় আসলো ড্রয়িং রুমে। বসে পড়ল ড্রয়িং রুমের সোফায়। তারপর মাকে পাশে ডেকে হাত ধরিয়ে দিল নিজের সাইনকৃত ডিভোর্স পেপারটা বাবার হাতে ধরিয়ে দিয়ে সুভাষকে নিয়ে বেরিয়ে পড়ল হঠাৎ। তবে যাওয়ার আগে বলে গেল কঠিন কিছু বাক্য। ইমোশনাল ব্ল্যাকমেইল, ন্যাকা কানা, হাজারো নাটকে যাবৎ কোনো কিছুই আমার মন গলাতে পারেনি, আর পারবেও না, এটা তোমাদের বোঝা উচিত। মেয়েটা যে এতে মেয়েটা আমার সঙ্গে জোর করে বিয়ে দেওয়ার আগে ভাবা উচিত ছিল। এখন যাই হয়ে যাক না কেন, ডিভোর্স হবে। আগামীকাল আমিও যাব আর তোমরাও যাবে। আর হ্যাঁ, আমাকে পুনরায় যদি ইমোশনালি ড্যামেজ করার চিন্তাভাবনা করো হয়, তাহলে আমি ভুলে যাব আমি ইসহাক পরিবারের কেউ। অতঃপর কান্নাকাটি করেও আমাকে ফিরিয়ে আনতে পারবে না। বাবা, সত্যি করে বলো, হঠাৎই কীভাবে প্রেশার বেড়ে গেল তোমার? আমি তো দেখলাম তোমার প্রয়োজনীয় সব ওষুধই আছে বাসায়। কিসে অনিয়ম করেছো তাহলে? নাকি আবারও আমাকে নিয়ে অহেতুক চিন্তা করেছো? হ্যাঁ। মুখরের বাবা মাহবুব খান শুকনো মুখে মেয়ের দিকে তাকালেন। দুর্বল নরম স্বরে আস্তে করে জবাব দিলেন, ওই ওজনটা বেড়েছে হয়তো, তাই। অম্ম, বাবা মিথ্যা বলবে না, সত্যি করে বলো, কি নিয়ে চিন্তা করেছো? আমার ভবিষ্যৎ নিয়ে। কিন্তু কেন? আমার তো বিয়ে হয়ে গেছে। এখন জুমারাকে নিয়ে চিন্তা করো। তোমাদের জামাই দেশে ফিরলেই তো চলে যাব শ্বশুর বাড়ি। তার এত চিন্তা কিসের? মুখরের বাবা মাহমুদ খান ক্ষীণ হাসলেন। সেভাবে জোরপূর্বক হেসে বললেন, তোমাদের বাকি কথাটা আর বলা হলো না। মুখরের বাবা মাহমুদের মূলত কথাটা বলতে দিলেন না মুখরের সৎমা চামেলি। তিনি মুখরের বাবা কথা কেড়ে নিলেন। এত পীড়িত তার সহ্য হয় না। এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই বাবা মেয়ের এসব নাটক দেখতে দেখতে তিনি বিরক্ত। মাহবুব খান বরাবরই মুখরকে নিয়ে ব্যস্ত, কিন্তু তার মেয়ে ঝুমকারকে নিয়ে কখনো দেখলো না একটু চিন্তা করতে। এসব ভেবে মুখরের সৎমা এবার রেগে গজগজ করে চেঁচিয়ে বললেন, তোর কি মনে হয় তোর বাপে আমাকে বা আমার মেয়েকে নিয়ে চিন্তা করে? এমন অসুস্থ হয়েছে, এত সোহাগা কপাল নিয়ে এসেছি আমরা। যেমন তোর মা, তেমন তুই। স্বার্থপর একটা ছেলেকে আসলে বেঁধে রাখতে পারলি না, আর এসেছিস
বাবার ক্ষততে মলম লাগাতে। এতদিন শুনলাম দেশে ফিরে মহারানীকে এ বাড়ি থেকে নিয়ে যাবে। বাবা গো বাবা, এখন শুনি তালাক দিবে। দিবে নাই বা কেন? সমস্যা আছে তো তোর মধ্যে। এমনি এমনি তালাক দিচ্ছে। আরও আজে বাজে কথা বলতে বলতে ঘর ছাড়েন। মুখরের সৎ মা সামিলি। মুখর সেদিকে অবাক হয়ে তাকিয়ে রইল। কি বলে গেল মা? মুখরের মাথায় সেই বাক্যগুলো পৌঁছাতে সময় লাগলো। মাথায় কথাগুলো ঢুকতেই মুখর ফাঁকা দৃষ্টিতে বাবার দিকে তাকালো। মুখরের বাবার মুখ থমথমি, মাথা নিচু করে বসে আছেন তিনি। মুখর বাবার পায়ের কাছে বসে অবুঝের মতো করে তাকিয়ে রইল। অজ্ঞদের মতো করে কাতরা স্বরে বলে উঠে, বাবা, মা কি বলে গেল? মাহমুদ খান চুপ করে মেয়ের কথা শুনলেন, তবে কিছু বললেন না। মুখর ব্যাকুল হয়ে আবারও বাবাকে প্রশ্ন করলো, ও বাবা, মা যা বলছে তা কি সত্যি? মুখরের বাবা মাহমুদ খান মাথা নিচু করেই বসে রইলেন। একটিবারের জন্য আর মাথা তোলার সাহস করতে পারলেন না। ভদ্রলোক মাথা নিচু করে নিরুত্তাপ স্বরে বললেন, কালকে ওনারা আসবেন তালাকের সব কাগজ সম্পূর্ণ করতে। বাবার মুখে তালাকের কথা শুনে মুখরের পিলে চমকে উঠল। নিজের কান দুটোকে বিশ্বাস করতে চাইল না। কি বলল বাবা? তালাক? কিসের তালাক? এখনো সংসার করা হলো না, স্বামী নামক ভালোবাসার মানুষকে দেখা হলো না, আদর সোহাগ পাওয়া হলো না, তাতেই তালাক কিসের? মুখর ভাবলো বাবা হয়তো টেনশনে ভুলভাল বলছে। নিজেকে এভাবে হাজারো বুঝ দিল অবুঝ মেয়েটা। তারপর নিজেকে সাহস দিতে বাবাকে বলল, বাবা, কী সব বলছো তুমি? তালাক? তালাক আবার কিসের? তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার এখনো শ্বশুর বাড়ি যাওয়া বাকি। আর আর কালকেই তো আমার শাশুড়ি মা ফোন দিয়েছিল, আবার আমার পড়াশোনার খরচও পাঠিয়েছে। তাহলে তাহলে তোমাকে এইসব আজগবি কথা বলল কে? তোমার যার সঙ্গে বিয়ে হয়েছে সেই চায় না তোমার সঙ্গে সংসার করতে, মানে না তোমাকে তার বউ হিসেবে। মুখুরের মাথায় বাজ পড়লো এবার। চোখ দুটো গোলা হয়ে এলো মুহূর্তে। শরীরের রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেছে। হাত পা কাঁপছে, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন, বুকটাও ব্যথা করছে কেমন যেন। মনে হচ্ছে বুকের ওপর কেউ ভারী পাথর দিয়ে চেপে রেখেছে। মস্তিষ্ক হঠাৎই শূন্য হয়ে পড়ল। এতদিন যার জন্য এত অপেক্ষা করলাম, মন কোঠরিতে ধীরে ধীরে ভালোবাসার স্তূপ বানালো, সেই ভালোবাসায় নাকি তালাক দিবে, বউ হিসেবেই অস্বীকার করছে। মুখর বাবার সামনে চোখে পানি লুকালো। বাবা মিথ্যা বলনি, তার মানে? মুখর আর দাঁড়ালো না, এক দৌড়ে নিজের ঘরে চলে গেল। ঘরে ঢুকে কাঠের দরজায় খিলটা শক্ত করে লাগিয়ে দিল। কিছুক্ষণ পানহীন দাঁড়িয়ে রইল, দরজার পিঠ ঠেকিয়ে বড় বড় শ্বাস ফেলে। চোখের পানি চোখের মধ্যে সীমাবদ্ধ রাখলো। নিজেকে নানানভাবে বোঝ দিতে শুরু করলো। তারপর কি মনে করে দ্রুত পায়ে খাটের কাছটায় চলে গেল। নিচু হয়ে খাটের নিচে থেকে বস্তায় ভর্তি পুরনো বইগুলো বের করলো। একে একে বস্তা থেকে সব বই বের করলো। সেই বস্তা থেকে বের হলো ছোট একটা প্যাড খাতা। মুখর সেটা হাতে নিয়ে অস্থির চিত্তে পৃষ্ঠা উল্টালো অনবরত। এখানে ঢুকে রেখেছিল তার শাশুড়ি আর স্বামী নামক পাষাণ পুরুষের নাম্বারটা দিয়েছিল তার শাশুড়ি নিজেই। মুখর বহু কষ্টে শাশুড়ি নাম্বারটা ভাঙা ফোনটাই উঠালো। কোনো কিছু না ভেবে কল করলো। তবে না কল ঢুকলো আর না কোনো বার্তা আসলো কল ঢোকার। দীর্ঘশ্বাস ছেড়ে মুখর এবার তার স্বামীর নাম্বারে ডায়াল করলো। নিজেকে ধাতস্থ করলো। এরপরে আর কিছু না ভেবেই ফোন লাগালো সেই নাম্বারে। তবে ভাগ্য কেন যেন কোনো কালেই মুখরের সহায় ছিল না। আজও তাই হলো। ফোনের ব্যালেন্স শেষ। 1 টাকা ছিল, তাও ভার্সিটিতে যাওয়ার আগে জয়কে কল করে শেষ করে ফেলেছে। এখন উপায়? মুখর কি করবে ভেবে কুল পায় না। সারা ঘরময় বই ছড়িয়ে অসহায় মুখে বসে রইল মেঝেতে। পরের দিন সকালে 9টায় ভার্সিটিতে আসলো মুখর। একা একা বসে রইল ব্যাডমিন্টন খেলার কোর্টে। ক্লাস শুরু হবে 9:30টায়। এদিকে জুইও আসেনি এখনো। মেয়েটা এত অলস, প্রতিদিন লেট করে আসে। মুখর পড়ছে একটা প্রাইভেট ভার্সিটিতে। এখানে মূলত তার শাশুড়ি ভর্তি করিয়ে দিয়েছে। পড়াশোনার খরচও তার শ্বশুর বাড়ি থেকেই পাঠানো হয়।
তবে ডিভোর্স হলে মুখর পড়াশোনা চালাবে কি করে এখান থেকে, এটাই এখন ভাবনার বিষয়। সবে থার্ড সেমিস্টার চলছে মেয়েটার। এ মুহূর্তে পড়াশোনা বাদ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। মুখরের ভাবনার মাঝেই কয়েকজন ছেলে ব্যাডমিন্টন খেলতে চলে আসলো কোর্টে। মুখরের সেদিকে কোনো খেয়াল নেই। মেয়েটা নিজের জীবনের দর কষতে ব্যস্ত। ছেলেগুলো ছোট ছোট হাফ প্যান্ট পরে দুই দলে ভাগ হয়ে নিজেদের মতো করে জায়গা নির্বাচন করলো। সে মোতাবেকের দাঁড়িয়ে খেলতে শুরু করলো। এদিকে ক্লাস শুরু হতে এখনো 9 মিনিট বাকি। জুই বেয়াদবটা এখনো আসেনি। সেই কখন থেকে একা একা বসে আছে মুখর। মুখর এদিকে সেদিকে তাকালো, তারপর আবারও নিজের ফোন বের করলো ব্যাগ থেকে। এমন সময় হঠাৎই একটা শার্টলক উড়ে এসে মাথায় পড়লো মুখরের। মুখর চমকে মাথা তুলল, সসুযোগ শব্দ করে সামনে তাকালো। দেখলো ভার্সিটির বেশ কিছু ছেলে ব্যাডমিন্টন খেলছে। মূলত তাদেরই শার্টকোট উড়ে এসে মুখরের মাথায় পড়েছে। মুখর কিছু বলতে চেয়েও বলল না, কারণ সে বসেই আছে ব্যাডমিন্টন কোর্টে, যেখানে খেলাধুলা চলার সময় বসার কোনো নিয়ম নেই। নিজের অসতর্কতার জন্য মুখর ভারী নিঃশ্বাস ছাড়লো। কোনো কিছু না বলে শুধু নিচু হয়ে শার্টলকটা হাতে তুলে নিল। ভাবলো সেখানে বসে থেকেই ককটা ছুঁড়ে মারবে ছেলেগুলোর দিকে। তবে তার আগেই মুখরের সামনে হাজির হলো কলরব। কলরব এই ভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী, সঙ্গে ভার্সিটির মালিক রায়হান কপুরের একমাত্র নাতি। সে সুবাদে যখন তখন তার মন মতো আনাগোনা চলে ভার্সিটিতে। সেই মূলত বন্ধুবান্ধবদের সঙ্গে খেলছিল ব্যাডমিন্টন। তাদের শার্টকলকেটাই উড়ে এসে জুড়ে বসেছে মুখরের মাথায়। মুখর চোখ তুলে তাকালো কলরবের দিকে। ছেলেটা অত্যাধিক লম্বা, মুখরের নাগালের বাইরে বলা যায়। তবুও মুখর মুখ কুঁচু করে তাকালো কলরবের দিকে। রোদের কারণ কলরবের কালচে মুখটা লাল হয়ে গিয়েছে। মুখ সহ পুরো শরীর ঘেমে নিয়ে একাকার। মুখর মাথা উঁচু করে কলরবের মাথা থেকে পা অবধি ভালো করে অবলোকন করলো। ছেলেটা সম্পূর্ণ মুখরের অপরিচিত। এর আগে ভার্সিটিতে দেখেছে বলে মনে হয় না। তাই মুখর আগ বাড়িয়ে কিছু বলল না। ভাবলো সিনিয়র হবে হয়তো, তাই শার্টলকটা এগিয়ে দিল কলরবের দিকে। এদিকে মুখরের এগিয়ে দেওয়া শার্টকলটা হাত বাড়িয়ে নিয়ে নিল কলরব। মুখরের মুখের দিকে তাকিয়ে হতবাক হয়ে রইল। কপাল কুঁচকেই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলো এক ধ্যানে। মেয়েটা তার পরিচিত, খুবই পরিচিত। কোথায় যেন দেখেছে, তবে কোথায় দেখেছে তা মনে করতে পারছে না। কলরব হঠাৎই হাঁসফাঁস করে উঠল। বুকের ভেতরে কেউ যেন ঢোল বাজাচ্ছে। প্রতি সেকেন্ডে হার্টবিট মিস হচ্ছে যেন। এমন তো হওয়ার কথা নয়। তাহলে হচ্ছে কেন? মেয়েটা পরিচিত বলে নাকি অন্য কোনো কারণে? তবে যাই হোক, মেয়েটা বড্ড আপন কলরবের। কেন এমন মনে হচ্ছে জানে না কলরব। কলরব কোনো শব্দ না করে মুগ্ধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল মুখরের দিকে। অতঃপর মুখরের মাথা থেকে পা অবধি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল। কয়েক সেকেন্ড অতিবাহিত হতে কলরব কি মনে করে যেন দু কদম এগিয়ে একদম মুখরের কাছাকাছি মুখোমুখি দাঁড়ালো। রবটের মতো নিজের ডান হাতটা উঠিয়ে মুখরের মাথায় রেখে আদুরেভাবে মাথায় হাত বুলিয়ে দিল। বিড়বিড় করে এক নিঃশ্বাসে বলল, শুধু এক ঝলক দেখাতেই কেন পুরোপুরি তোমার হয়ে গেল? কি আশ্চর্যজনক ব্যাপার। কলরব পরপর কয়েকবার ফাঁকা ঢোক গিলে সময় নিল। তারপর আবারও বিড়বিড় করলো, যাই হোক, অবশেষে চিনতে পারলাম তোমাকে। কত গাধা আমি দেখেছো, কালকেই দেখলাম তোমাকে, অথচ আজই ভুলে গেলাম। আই এম সাচ এ ব্যাড স্টার্ট। তারপর যেভাবে হাওয়ায় ভেসে এসেছিল সেভাবেই চলে গেল কলরব ইসহাক। এদিকে পুরোটা সময় হতবাক হয়ে কলরবের দিকে তাকিয়ে রইল মুখর। মুখ ফুটে একটা শব্দও বের করতে পারল না। মুখরকে অবাবের সাগরে ভাসিয়ে কলরব ফেরারি হয়ে গেল। ছেলেটা হাওয়ায় ভেসে আসলো, মুখরকে আদর করলো, আবার হাওয়ায় ভেসে চলে গেল। ক্লাস শেষে বিকেল 4টা নাগাদ
ক্লান্ত শরীরে বাসে ফিরল মুখর। সারাদিন না খাওয়ায় শরীর চলছে না, একদমই নেতিয়ে গেছে হাত পা। বাসায় গিয়েও এখন খাবার পাবে কি না সন্দেহ। টিউশনিটাও করাতে পারল না। টিউশনিটা করালে অন্তত নাস্তা পেত, যাতে ক্ষুধা মিটত। ওই যে বলে না, দইয়ের স্বাদ ঘোলে মেটানো, সেটাই করতো। কিন্তু তার হলো কই। মুখর অসহায় এক শ্বাস সারে নিজের ক্লাসে থাকা চাবিটা দিয়ে মেন গেটটা খুলে ভেতরে ঢুকে। মুখরা থাকে ভাড়া বাসায়। মুখরের বাবা মাহমুদ খান ছিলেন একজন স্কুল শিক্ষক। মেয়েদের শিক্ষিত করতে তিনি চাকরি শেষে আর গ্রামে ফিরে যাননি। হাজার কষ্ট সহ্য করে রয়ে গেছেন শহরে। পেনশনের যা টাকা পান তা দিয়ে বাসা ভাড়া আর সংসার খরচ চালান। তবে মুখরের বিয়ের পর থেকে মুখরের খরচ আর চালাতে হয়নি। মুখরের খরচ দিয়েছে কালাম ইসহাক, তবুও মুখর টিউশন করিয়ে যা পেত তা দিয়ে বাবার ওষুধের টাকা আর বোন জুমারার হাত খরচ হয়ে যেত। মুখর নিজেদের ঘরের বন্ধ দরজার সামনে এসে পরপর কয়েকবার নক করতেই চামেলি বিরক্ত হয়ে এসে দরজা খুলল। দরজার অপর পাশে তিনি মুখরকে দেখেই মুখটা নটকে কালো করে ফেললেন। মুখরের আগাগোড়া লক্ষ্য করে চোখ উল্টালেন, তারপর আস্তে করে কয়েকটা গালি দিলেন। শক্ত করে হাত চেপে ধরলেন মুখরের। কোনো কথা ছাড়া মুখরকে হ্যাঁচকা টান মেরে নিয়ে গেলেন মুখরের ছোট ঘরটায়। ধাক্কা দিয়ে মুখরকে ফেললেন বিছানায়। তারপর দরজার দিকে একবার সতর্ক দৃষ্টিতে তাকিয়ে শাহাদত আঙুল উঁচিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, ঘর থেকে আর বের হওয়ার দরকার নাই। আহামরি কোনো ভালো কাজ করিসনি যে তোকে ঘর থেকে বের হয়ে সকলকে তোরেই চাঁদমুখটা দেখতে হবে। যতক্ষণ ওরা থাকবে ততক্ষণ তুই বের হবি না, বের হওয়ার সাহসও করবি না। যতটুকু লজ্জা আছে সেটাকে ধরে রাখ অন্তত। আর হ্যাঁ, যদি আমার কথা না শুনে বের হয়েছিস তাহলে তোর ভাত তো বন্ধ করবই, সঙ্গে কিভাবে বাসা থেকে একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হয় তাও করে দেখাবো। বলে মুখরের সৎমা আস্তে করে দরজা বন্ধ করে চলে গেলেন। মুখরকে কিছু বলার বা বোঝার সুযোগই দিলেন না। এদিকে মুখর বুঝল না তার মা কি বলে গেল। মেয়েটা শুরু থেকে এখন অবধি হকচকিয়ে তাকিয়ে রইল বন্ধ দরজার দিকে। মাত্রই তার সাথে কি হলো, কি ঘটলো, কিছু বোঝা ওঠার আগেই দরজা বন্ধ হলো। মুখর শুধু যাওয়াটা দেখলো আর সেভাবেই পড়ে রইল বিছানায়। একটু পর হঠাৎ চেঁচামেচি কানে আসতে বুঝলো তার শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে। মুখর দীর্ঘশ্বাস ছেড়ে রাশের ন্যায় কাঠের আলনা থেকে কাপড় নিয়ে চেঞ্জ করলো। মাহমুদ ভাই, আপনাকে এভাবে আমরা বদনাম করতে চাইনি। আপনি তো জানেন এই জেনারেশনের ছেলে মেয়ে কেমন। তাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করলে পরে তা হিতে বিপরীত হয়ে যাবে। পরবর্তীতে দেখা গেল আপনার মেয়ে কষ্ট পেল, তখন কি আপনি এসব সহ্য করতে পারবেন? তাই ডিভোর্সটা হয়ে যাওয়াই ভালো। কথাগুলো কলরবের ফুপু কল্পনা গুছিয়ে বললেন মাহবুবকে। মূলত বাসা থেকে তারা ঠিক করে এসেছিলেন কিভাবে কি বলে মাহমুদকে বুঝ দিবেন। সে মোতাবেক কল্পনা ইসহাক মাহমুদের সামনে বসেই ধীর স্থিরভাবে বললেন। মাহমুদ খান চিন্তিত মুখে অপর পাশে মোয়ার বসেছিলেন। ভদ্রলোকের মুখটা শুকিয়ে এতটুকুনি হয়ে গেছে চেহারা। কলরবের ফুপুর কথা শুনে তিনি মাথা তুলে তাকালেন। কলরবের মা রেবেকা ইসহাকের দৃষ্টি নিক্ষেপ করে যথাসম্ভব নরম গলায় বললেন, বিষয়টা আমার বদনাম হওয়া না হওয়ায় না আপা, বিষয়টা আমার মেয়ে শহীদার মা, মরা মেয়ে আমার। বড্ড নাজুক কোমল, এই স্বার্থপর কঠিন দুনিয়াদারি সম্পর্কে কিছুই জানে না। কে ভালো চায় কে খারাপ চায় এ বুঝটাও আমার মেয়ের নাই। অথচ আপনাদের কথা মতো আমার ছোট মেয়েটাকে যখন বিয়ে দিলাম তখন মেয়েটা আমার বিয়ের কিছু বোঝেই না, তবু বিয়ে দিলাম যেন মেয়েটা সৎ মায়ের কিল গুঁতো খেয়ে কষ্টের জীবনটা না কাটায়। অথচ আমার সেই মেয়েকে আপনারা তালাক নামক এক ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছেন, জীবনটা বিষিয়ে দিচ্ছেন। মেয়েটার আপন বলতে আমি আর ছিল আপনার ছেলে। এখন আপনার ছেলেটাও আমার মেয়েকে পর করে দিল। আমার মেয়েটা আপনার ছেলেকে নিয়ে সংসার সাজানোর স্বপ্ন দেখেছে, ভালোবেসেছে। সেই মেয়েকে এখন আমি কি বলে বুঝ দিব? আর আর আমার মেয়েটা কি হবে? মেয়েটা বাঁচবে কি করে? সমাজে মুখ দেখাবে
কিভাবে, আর ওর ভবিষ্যৎটা কি হবে। মাহমুদ খানের কথায় মাথাটা নিচু করে ফেললেন রেবেকা আর কালাম ইসহাক। আসার পর থেকে তারা দুজনে একটা টু শব্দও করেনি। যতটুকু যা বলেছে তার সম্পূর্ণতাই বলেছে কলরবের ফুফু কল্পনা। এবারও কল্পনায় বললেন, চিন্তা করবেন না ভাই, সইদার পড়াশোনা খরচ আপাতত আমরাই চালাবো। পড়াশোনা শেষ করে মেয়ে যদি চাকরি করতে চায় করবে, নয়তো বিয়ে দিয়ে দেবেন। বললেই কি চাকরি বিয়ে হয়ে যাবে? সমাজ ডিভোর্সি মেয়েকে কোনো চোখে দেখে জানেন? আমার মেয়েকে কলঙ্কিত করা হবে, তাকে দেখেছি সৎকার করা হবে। নর্দমার কীটের চেয়েও বাজে আচরণ করবে দুনিয়ার মানুষ আমার মেয়ের সাথে। এই কথার বিপরীতে আর কিছু বলতে পারলেন না কলরবের পরিবারের কেউ। সবাই চুপ হয়ে গেলেন। রেবেকা আর কালাম ইসহাক তো মাথায় তুলতে পারছেন না। রেবেকার এখন আফসোস হচ্ছে, আফসোসটা নিজের ছেলের প্রতিই নয়, বরং বান্ধবীর মেয়ে সৈদা ওরফে মুখরের জন্য। মেয়েটা নিঃসন্দেহে যা মায়াবতী, রূপবতী, গুণবতী, তবে কপাল পোড়া। 4 আঙ্গুলের কপালে তার সুখ লেখা নেই। মেয়েটার ভাগ্যে হয়তো সৎ মায়ের কিলগুতোই লেখা আছে। তাই তো এত চেয়েও মেয়েটাকে নিজের কাছে রাখতে পারলেন না, নিজের মেয়ের মতো আদর করতে পারলেন না, তার গোদারি ছেলের যোগ্য বউ বানাতে পারলেন না, বান্ধবীকে করা ওয়াদা রাখতে পারলেন না। এটাকেই বুঝি ভাগ্যের লিখন বলে। এদিকে মুখরকে ঘরে বন্ধ করে রেখে চামেলি এসে বসলেন মাহমুদের পাশে। মহিলাটা আসলেই শয়তান, চেহারাটাও কেমন ঝগড়ুটে। ওনার জন্য তো মুখর এখানে আসতে পারছে না। মুখর এখানে আসলে আর যাই হোক, কলরব কোনোভাবেই তালাকের কথা মুখে আনতে পারতো না। কলরব যদি কোনোভাবে একবার জানতো তার বউকে, তাহলে হয়তো ছেলেটা খুশিতে মরেই যেত। এ জন্মে আর তালাকের নামও মুখে নিত না, উল্টো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে করতে পাগল হয়ে যেত। আজই পুনরায় সৈদা ওরফে মুখরকে বিয়ে করে এখান থেকে নিয়ে যেত। কিন্তু চামেলির জন্য তা আর হলো কই। কলরব খিটখিটে মেজাজ আর থমথমে মুখে বসে আছে মুখরদের ছোট ডাইনিংটায়। মাহমুদ খান কথা শুনে তার মেজাজ খারাপ হয়ে গিয়েছে। ভদ্রলোক বড় গলায় বললেন, তার মেয়ে অবুঝ, কিছুই বোঝে না, কোমল। অথচ কলরব তো নিজ চোখে তার উল্টোটা দেখছে। কলরব মাহমুদ খানের মেয়েকে দেখেই বুঝতে পারছে এটা এসরে পাকান মেয়ে, এক কথায় গভীর জলের মাছ। অল্প বয়সে পেকে যাওয়া মেয়ে। কলরবের সামনে দাঁড়িয়ে আছে জুমারা, একটা স্কার্ট আর ছোট ফতুয়া তার পরনে, চুলে কালার করে যা তা অবস্থা, নাকে সেপ্টাম পিয়াংশিং করা, তবে সেখানে কোনো অলংকার নেই। মূলত তাকেই কলরব তার বিবাহিত বউ ভেবে বসে আছে। আসার পর থেকে ফ্যামিলি মাহমুদ আর এই মেয়েটাকেই গড়গড় করতে দেখেছে কলরব। তাই ভেবে নিয়েছে এই মেয়েই তার বউ সৈদা। এই খচ্চর মেয়ে এতদিন তার সহধর্মিনীর ট্যাগ লাগিয়ে ঘুরেছে। এ যদি ভালোবেসে উল্টিয়েও ফেলে, তবু একে আজ ডিভোর্স দিয়ে ছাড়বে কলরব। নিজের নামের পাশে কখনোই এই খচ্চর সৈদাকে রাখবে না, নেভার। কলরব আশ্চর্য হয়, তার বাবা মায়ের চয়েস এত খারাপ, শেষে কিনা এমন ফালতু মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিল। মেয়েটার চালচলনই তো সুবিধার না, তার ওপর মুখের ফর্সা হওয়ায় হাবিজাবি ক্রিম দিয়ে মুখটা সারা ফ্যাটফ্যাটে করে ফেলেছে, যা দেখলে কলরবের পিত্তি জ্বলে যাচ্ছে। এরা বউ হওয়ার যোগ্যতা রাখে? আচ্ছা, বউ বাদই দিলাম, এরা কোনো সভ্যে মেয়ের কাতারে পড়ে না, পড়ে না। মেয়ে হবে তার দেখা আজকে সকালের ব্যাডমিন্টন কোর্টে সেই মেয়ের মতো, যার ডাগর ডাগর চোখে চেয়ে থেকে এক যুগ অনায়াসে কেটে যাবে, যার চোখের গভীরতায় কলরব ডুবে যেতে পারবে নির্দ্বিধায়, যার ঠোঁট দুটো হবে গোলাপের পাপড়ির মতো কোমল আর টুকটুকে, যার নেত্রপল্লব হবে কৃষ্ণচূড়ার পাতার মতো চিরল চিরল, যার চোখ মুখ সহ শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, যার চোখে মুখে ভাসবে মায়া। তা না, এগুলো কেমন খাইস্টা মেয়ে। উফ, ভাগ্যিস কলরব ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছিল, নইলে সারা জীবন এমন নোংরা মেয়ের সঙ্গে তাকে সংসার করতে হতো। হাউ এম্বারেসিং।
কলরব বিরক্তিতে মুখ কুঁচকালো। মেয়েটা মুখের সামনে থেকে সরছেই না। আচ্ছা, মেয়ে মানুষ তো, এত অপরিচিত মানুষ দেখে কই লজ্জা পেয়ে চলে যাবে তা না, মুখের সামনে যা মাছের মতো বনবন করছে। ডিভোর্স হচ্ছে, তবু এই মেয়ের কোনো হেলদোল নেই, নেই কোনো আহাজারি। অথচ তার বাবা মা এতিম এতিম বলে আফসোসে মরে যাচ্ছে। কলরবের সঙ্গে তার মামা মামি, সুভাষ, হৃদয় বাবা মা, আর এসেছেন ফুপু। তাদের কথার মাঝখানেই কলরব অস্বস্তিতে উঠে দাঁড়ালো। এসব নাটক দেখার আর কোনো ধৈর্য তার নেই। এসব প্যানপ্যানানি শোনার চেয়ে বাইরে গিয়ে ট্রাফিক জ্যামে বসে থাকা টের ভালো। কলরব সকলের মনোযোগ আকর্ষণ করলো। গলা ঝেড়ে পরপর সকলের কথার মাঝখানে ব্যাগরা দিয়ে বলল, দেখুন মাহমুদ আঙ্কেল, আপনার মেয়েকে আমার পছন্দই না। আর সেটা শুরু থেকেই। মেয়েটার নাম থেকে শুরু করে তার চালচলন কিছুই আমার পছন্দ না। আমি দুঃখিত এসব বলার জন্য, আমি এসব বলতাম না, তবে আপনার মেয়েকে আজ নিজের চোখে দেখে এসব বলতে বাধ্য হলাম। মেয়ে আপনার, তাই মেয়ের কি হবে এসব নিয়ে ভাবার দায়িত্ব আপনার। শুধু শুধু আমার পরিবারের ঘাড়ে এসব চাপাবেন না। আজকের পর থেকে আপনার মেয়ে সৈদার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। আমার ডিভোর্স পেপারে সাইন করা শেষ। আপনার মেয়েকেও বলবেন ঝামেলাবিহীন সাইনটা করতে। যদিও 3 মাস সময় আছে, তবুও কাগজটা দ্রুত করলে ভালো হয় বলেই কলরব আবার আর চোখে তাকালো জুম্মারার দিকে। মেয়েটা হাঁ করেই তাকিয়ে আছে কলরবের দিকে। কলরব সেটে গেল আবারও। ওই মাই গড, কি তোর আর ছেঁচড়া মেয়ে মানুষ, ডিভোর্সও এই মেয়েকে দমাতে পারছে না, তাহলে বিয়ের পর কলরবকে কীভাবে সামলাতো? কলরব হাত ঝাড়ে। তার মন চাচ্ছে এই মেয়ের মুখের চামড়া খুলে লবণ লাগিয়ে দিতে। কি ইরিটেটিং মেয়ে মানুষ। মুখর যতক্ষণে সাহস করে ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল, ততক্ষণে তাদের ডিভোর্সের কথাটা পাকাপোক্ত হয়ে গেছে। মুখর রুম থেকে বের হওয়ার কয়েক সেকেন্ড আগে কলরব নিজের সাইনকৃত পেপারটা মাহমুদের হাতে ধরিয়ে দিয়ে চলে গিয়েছে। মুখর একটুও সময় পেল না নিজের নামের ছাপাই গাওয়ার, স্বামীর সামনে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করার, ভালোবাসার মানুষটাকে এক নজর দেখার। এই সাকরা চলে যেতেই ঘর থেকে বের হলো মুখর। চোখ মুখ কান্নার তোপে লাল হয়ে ফুলে গেছে। ঘর থেকে বের হয়ে মুখর সর্বপ্রথম বাবার দিকে তাকালো, তারপর চোখ ঘোলালো পুরো ডাইনিং এ। তার বেহায়া চোখ দুটো একবারের জন্য হলেও খুঁজল স্বামী নামক পাষাণ পুরুষকে, কিন্তু মুখরকে নিরাশ হতে হলো। সেখানে কেউ ছিল না। এখন মুখরকে এটাকে বোঝাবে যে তার স্বামী সেই কখন তারই বোনের বেহায়া দৃষ্টিতে অতিষ্ঠ হয়ে বের গেছে। মুখর ফাঁকা ঢোক গিলে সৎমায়ের করা চাউনির দিকে একবার তাকালো। তারপর কি হলো কে জানে, মেয়েটা হঠাৎই তার বৈবাহিক সম্পর্কটা বাঁচানোর জন্য মরিয়া হয়ে গেল। একটা বার শাশুড়ির সঙ্গে কথা বলার জন্য দৌড়ে বাসা থেকে বের হয়ে নিচে রাস্তাটাই আসলো। ইশাকদের গাড়ি সবে ছেড়েছে। তাদের গাড়ি চোখে পড়তেই মুখর গাড়ির পেছনে ছুটল, তবে লাভের লাভ কিছু হলো না। গাড়িটা আপন গতিতে চলে গেল চোখের আড়ালে। নিরাশ হয়ে সেখানে দাঁড়িয়েই ছলছল নয়নে গাড়িটাকে দেখতে থাকলো মুখর। কোনো মেয়ে কি চায় তার সংসার নষ্ট হোক? চোখের পলকে চায় না তো, তাই মুখরও চায়নি। মুখর যেখানে দাঁড়িয়েছে সেখানেই একটা বড় মুদির দোকান আছে। কাকতালীয়ভাবে সেই দোকানটায় সিগারেট কিনছিল কলরব। সামনের রাস্তার তার গাড়ি দাঁড়ানো, সঙ্গে আছে হৃদয়। সুভাষ চলে গিয়েছে কালাম ইশাকদের সঙ্গে। সুভাষ থাকলেই কলরবের কানের কাছে ব্যাঙের মতো জ্ঞান করবে, ডিভোর্স নিয়ে হাজারো জ্ঞান দিবে, তাই তাকে সঙ্গে নেয়নি কলরব। সিগারেটটাই দোকান থেকে আগুন জ্বালিয়ে পেছনে ফিরল কলরব। তার পাশেই দাঁড়িয়ে আছে হৃদয়। কলরব গাড়ির কাছে যাওয়ার জন্য 2 কদম ফেলতেই তার চোখ পড়ল কান্নারত মুখরের ওপর। মুখরকে দেখেই কলরব পাথর বনে গেল। চোখ দুটো কটর ছেড়ে বের হতে চাইল। তার বিশ্বাস হলো না, তাই 3 বার টান দেওয়া সিগারেটটা ফেলে দিয়ে ডেকোস পরা পায়ে সন্তর্পণে তা পিষল কলরব। একটা সেন্টার ফ্রেশ মুখে
নিয়ে ধীরে সুস্থে এসে দাঁড়ালো মুখরের পাশে। জহুরি নজরে মুখরের কান্নারত মুখটা দেখে পরপর মুখরের দৃষ্টি অনুসরণ করে সামনের তাকালো। কিছুই দেখতে পেল না, তাও তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর আগ্রহী কণ্ঠে মুখরের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কাউকে খুঁজছো? মুখর চমকে পাশে তাকালো, সঙ্গে সঙ্গে চোখে চোখই হলো কলরবের সঙ্গে। কলরবকে দেখা মাত্র মুখরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। আলগোছে সে গাল মুছল। কলরবকে নিজের সঙ্গে চিপসকে দাঁড়িয়ে থাকতে দেখে দু কদম পিছিয়ে গেল। তবে মুখর মুহূর্তেই চিনে ফেলল কলরবকে। সিনিয়র, তার ভার্সিটির সিনিয়র এটা, কিন্তু তিনি এখানে। আর কিছু ভাবতে পারল না মুখর। থুতুর সাহায্যে গলা ভিজিয়ে মেয়েটা ভীতিকর কণ্ঠে বলে উঠল, যে আপনি মুখরের এই সামান্য কথাই যেন ঘর লেগে গেল কলরবের তনু মনে। তার মন মেজাজ পুলকিত হয়ে গেল, চোখ দুটো মুক্তোর ন্যায় চকচক করে উঠল। এই পথ মুখরের কথা শুনল। কি মিষ্টি কণ্ঠস্বর মেয়েটার, কথা বলে মিষ্টি করে, কণ্ঠটা চিকন আর কি মাধুরী মেশানো কণ্ঠস্বর। কলরব খেয়ে হারিয়ে ফেলল। প্রেমে পড়লে যে মানুষ গোবর পোকাকেও প্রজাপতি ভেবে আদর করে, এটাই হলো তার প্রমাণ। কলরব মোমের মতো গলে শুয়ে শুয়ে পড়তে শুরু করলো। তার ভালো লাগছে, হঠাৎই ভালো লাগছে। বিগড়ে যাওয়া মেজাজ বরফ হয়ে গিয়েছে। শান্তি শান্তি লাগছে। সেই শান্তির সাগরে ডুবে মন্ত মুগ্ধের মতো কলরব বলে উঠল, তোমার কথার মধ্যে শান্তি আছে নাকি তোমার কণ্ঠে? মুখর কি বলবে বুঝে পেল না। এই লোকটার সমস্যা কি আছে? নির্ঘাত সমস্যা আছে। সমস্যা না থাকলে কি প্রতিবারই মুখের সামনে এসে এমন বিড়বিড় করবে? সমস্যা আছে বলে বিড়বিড় করে লোকটাকে, তাও মুখর জানে না। আজ সকালে দেখা হলো ক্যাম্পাসে, আবার কাকতালীয় ভাবে দেখা হলো নিজের বাসার কাছেই। মুখর এদিক সেদিক তাকায় ভয়ে, সংস্কায় আর দাঁড়ায় না। কলরবকে ফেলে এক দৌড়ে চলে গেল সরু গলিটার ভেতরে। কলরব সেদিকে তাকিয়ে থাকলো। পরপর সেও মুখরের পিছনে পিছনে দৌড়ে দিল। তবে হঠাৎই হারিয়ে ফেলল মুখরকে। জুই, উনিকে? মুখরের কথায় গাড় ঘুরিয়ে পিছনে তাকালো জুই। জুইয়ের পিছনের দাঁড়িয়ে আসছিল মুখর। মুখরের চোখে মুখে হাতছানি দিয়েছে আগন্তুককে নিয়ে হাজারো প্রশ্ন। তার ব্রু গোটানো, দৃষ্টি শুষালো গাড়ির টুট ব্যাগ। ডান হাতের সাহায্য শক্ত করে চেপে রেখেছে। ভালো করে জহুরি চোখের স্ক্যান করছে কলরব আর জুইকে। জুই আর কলরবের হাবভাব সুবিধার ঠিকছে না। এই ছেলেকে এর আগে কখনো ভার্সিটিতে দেখেনি মুখর। ছেলেটা ভার্সিটির কোনো স্টুডেন্ট কি না সন্দেহ। স্টুডেন্ট যদিও হয়ে থাকে তাহলে এর আগে কোনোদিন দেখেনি কেন? আর যদি কসমিন কালেও কখনো দেখে থাকে তাহলে এর চেহারা পরিচিত মনে হবে না কেন? স্টুডেন্ট হলে অন্যদিন না হোক, অন্তত ফাগুন কিংবা পয়লা বৈশাখের প্রোগ্রামগুলোতে তো চোখ পড়তো। ওইসব প্রোগ্রামে তো সবাই অ্যাটেন্ড করে। মুখরের জুইকে নিয়েও সন্দেহ হয়। এই মেয়ে নিজের ক্লাসমেট ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে কখনো কথা বলা তো দূর, সালাম অবধি দেয় না। সেখানে এভাবে বসে গল্প করা তো বিলাসিতা। তাহলে ছেলেটা এমন কে যে তার সঙ্গে বসে জুই দাঁত কেলাচ্ছে? কিছু তো একটা আছে যা মুখর ধরতে পারছে না। মুখর ভাবুক মনে সেখানে দাঁড়িয়েই ভালো করে অবলোকন করে জুই আর কলরবের চাল চলন। তবে মুখরকে এমন মন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে জুই মিষ্টি করে হাসে। কৌতূহলী চিত্রে হাতের সাহায্য মুখরকে নিজের পাশে বসতে ইশারা করে চঞ্চল ভঙ্গিমায় বলে, তুই এসেছিস, আয় বস। উনি আমাদের সিনিয়র, তবে আজ থেকে আমাদের ভালো বন্ধু। সিনিয়র আবার ভালো বন্ধুও? এত বড় দিগ্গি দামড়া ছেলে নাকি তাদের বন্ধু? এসব কথাবার্তা শুনলেও গা পিত্তি জ্বলে যায়। মুখর ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। আজগবি সেসব চিন্তা বাদ দিয়ে তিরিঙ্খ মেজাজে বলে, তুই ওনাকে চিনলি কিভাবে? আগে থেকে পরিচিত তোরা? ও তো বললই সিনিয়র, তাহলে আলাদা করে আবার চেনার বা পরিচিত হওয়ার প্রয়োজন আছে? মুখরের কথার প্রেক্ষিতে উক্ত কথাটা কলরব বলল। তারপর প্রশ্নবোধক চাউনিতে চেয়ে রইল মুখরের দিকে। একই গতকাল সে স্বামীহারা হলো, তার উপর আবার কাকতালীয়ভাবে এই ছেলেই
তা গতকাল থেকে তাকে জ্বালিয়ে মারছে। এসবে মনটা মুহূর্তে বিষিয়ে ওঠে মুখরের। মেয়েটা আগুনের লাভার মতো আপন শক্তিতে তেতে উঠেই বলে, আপনাকে বলেছি আপনি চুপ করুন, অপরিচিতর মতো থাকুন। আমাদের দুই ফ্রেন্ডের মাঝখানে আসছেন কেন? অসহ্য। কলরব ছাড়া এখানে কলরবের দুজন বন্ধু ছিল, রাদ আর ফয়াদ। তারা মুখরের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। এছাড়াও মুখর না আসায় জুই তাদের এক ক্লাসমেট মেয়ের সঙ্গে বসেছিল, সেও মুখরের কথা শুনে অবাক হলো। তবে তারা কেউ কোনো কথা বলল না আগ বাড়িয়ে। কলরব মুখরের কঠিন কথা শুনে মুখটা সামান্য হাঁ করে চোখ দুটো বড় করে ফেলল। মুখরকে রাখতে দেখে অসহায় মুখ করে ঠোঁট উল্টালো। তারপর ফ্যাকাশে মুখে গলার স্বর যথাসম্ভব ঠিক রেখে মিনমিন করে বলল, আমি তো। মুখর রেগে সোয়াল শক্ত করে ফেলল। পুনরায় কলরবের কথা কানে আসতে গলা উঁচিয়ে বলল, যে উনি কি তোর প্রেমিক? যে হম্বিতম্বি করে উঠল। বলে কি প্রেমিক হবে কেন? একদিনের নানা আধা ঘন্টার পরিচয়ে কেউ প্রেমিক হয়? জুই নিজেকে ফাঁসতে দেখেই গা জারা দিয়ে উঠল। নিজেকে ঝামেলা মুক্ত করতে গড়গড় করে বলল, না তো। তাহলে আমাদের মাঝখানে উনি কথা বলছেন কেন? তোর হয়ে সাফাই গাইতে চাইছেন কেন? কলরব এবার আর মুখ খুলল না। ভদ্র ছেলের মতো মুখটা বন্ধ করে রেখেই চুপচাপ চেয়ে রইল মুখরের দিকে। মুখর তা লক্ষ্য করলো, তবে পাত্তা দিল না। জুই এবার উঠে দাঁড়িয়ে মুখরের কাছে আসলো। মুখরের হাত চেপে ধরে টেনে নিয়ে গেল ফাঁকা মাঠটার দিকে। তারপর বলল, কি হয়েছে মুখর? এমন করছিস কেন? অপরিচিত মানুষের সঙ্গে কেউ এভাবে কথা বলে? ওখানে আরও অনেকে আছে, ওরা কি ভাববে? তো কিভাবে কথা বলে তোর মতো দাঁত কেলিয়ে লাজুক ভঙ্গিতে? আশ্চর্য, এমন সেটে যাচ্ছিস কেন? সামান্য কারণে এমন করার মানে হয়? আমি তো বললামই উনি আমাদের সিনিয়র ইউনিভার্সিটির স্টুডেন্ট, হঠাৎ দেখা হয়েছে তাই কথা বললাম। এতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? শুধু শুধু এমন রিয়্যাক্ট করার মানে বুঝতে পারছি না। তুই কি ওনাকে চিনিস? মুখর কঠিন মুখ করে চেয়ে আছে জুয়ের দিকে। নিজের এমন রিয়্যাক্ট করার কারণ সে নিজেও জানে না, তবে এতটুকু জানে তার রাগ লাগছে, খুব রাগ লাগছে। এর রাগ ঠান্ডা করার কোনো উপায় নেই। উপায় থাকলে মুখর রাগ ঠান্ডা হতে দিবে না। সে চায় তার রাগ ফেটে পড়ুক, শরীর শুয়ে শুয়ে পড়ুক, তবুও রাগ সামাল দেওয়ার প্রশ্নই আসে না। মুখর কয়েক সেকেন্ড পর মুখ খুলল। কলরবকে যে মুখর কাকতালীয় ভাবে গতকালকে দুবার দেখেছে তা মুখর চেপে গেল। সে সব বিষয় ধামাচাপা দিয়ে গলায় জোর বাজায় রেখে বলল, ওনাকে কি আমার চেনার কথা না তো মনে? বাকি কথাগুলো আর বলতে পারল না জুই। গিটারের টুংটাং শব্দে দুই বান্ধবী ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। কলরবের হাতে একটা কালো রঙের গিটার। গিটারের তারেই প্রথমে অদক্ষ হাত চালিয়ে আয়ত্তে আনছে জুই। মুখর পিক গিটার কোথা থেকে এলো এই ভাবনা ভাবতেই দেখলো কলরবের পাশে তাদের ভার্সিটির দুজন জুনিয়র বসা। এদেরকে মুখরা চেনে, বেশ কয়েকবার দেখেছে। ছেলের দুটো প্রতিদিনই মাঠে বসে গিটার বাজিয়ে গান করে। কলরবের হাতের গিটারটা মূলত তাদেরই। একটু আগেই জুই আর মুখরের কথোপকথনের মাঝেই কলরবের পাশ দিয়ে যাচ্ছিল দুই জুনিয়র। তাদের হাতে গিটার দেখে কলরব ডেকে ওঠে। দুই ছেলে পাশে আসতেই কলরব তাদের কাছে গিটার নেওয়ার আবদার করলেই তারা বিনা বাক্য ব্যয়েই তা দিয়ে দেয়। কলরব হাতের গিটার নিয়ে মুখরদের দিকে তাকিয়ে টুংটাং শব্দ করলো কয়েকবার। তারপর গলা পরিষ্কার করতে প্রথমে গলায় সুর তুলল। সুর তুলতে তুলতে কলরব মুখের দিকে গভীরভাবে দৃষ্টিপাত করলো। অতঃপর মুখর পরদর দৃষ্টিতে তাকাতেই কলরব প্রফেশনালদের মতো করে গেয়ে উঠল। গানের মাঝেই জোরপূর্বক মুখরের হাত ধরে টেনে পুনরায় কলরবদের পাশে এসে দাঁড়ালো জুই। জুইয়ের চোখে মুখে উপচে পড়ছে খুশি। গানটা যে তার ভালো লেগেছে তার চোখে মুখেই প্রকাশ পাচ্ছে, কোনো কারণ ছাড়া। মেয়েটা দাঁত দেখিয়ে হাসছে। সে হাসির দিকে তাকিয়ে চোখ পাকায়
মুখর। জুঁইয়ের এই হাসি তার সহ্য হচ্ছে না। তার মনে হচ্ছে জুঁই অপরিচিত মানুষ দেখে একটু বেশি বাড়াবাড়ি করছে, বেশি হাসছে। মুখর পারছে না জুঁইকে বাম পায়ে লাথি দিয়ে কলরবের কোলে ফেলতে। এই মেয়ে এতটা অসহ্যকর হয়ে গেল কিভাবে? মুখরের কাছে দুই মুখরের চোখ রাগানোকে পুরোপুরি অপেক্ষা করে মিষ্টি হাসলো। তারপর উৎসুকভাবে মুখরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেমন লাগলো ভাইয়ার গান? অনেক সুন্দর কণ্ঠস্বর, তাই না? দাঁতে দাঁত চেপে জবাব এলো মুখরের, ওনার গান আমার কেমন লাগলো এটার কেন জানতে হবে তোকে? এখানে আমি ছাড়াও আরও অনেকে আছে, তাদের জিজ্ঞেস কর কেমন লেগেছে গান। সেসবে পাত্তা দিল না জুঁই। আনন্দে আটখানা হয়ে আবারও নিজের মতো করে বলে, জানিস ভাইয়া অনেক সুন্দর গান পারে। এসে আমাকে শুনিয়েছে, মনে হচ্ছে উনি আসলেই একজন কণ্ঠশিল্পী। এ ব্যাপারে তোর কি মনে হয়? এসব কি আমার জানার কথা? উনি গান পারলেই কি আর না পারলেই কি? এসব জেনে আমার তো কোনো কাজ নেই। বিরক্তকর। এবার জুঁইয়ের বদলে পুনরায় ফুরফুরে মেজাজে উত্তর করলো কলরব। আর কতবার উনি ওনাকে এসব বলবে? এবার অন্তত আমার নামটা জিজ্ঞেস করো। মুখর চোখ ঘুরিয়ে কলরবের দিকে তাকায়। এই ছেলের লজ্জা সরম এত কম। একটু আগে সকলের সামনে অপদস্থ করলো, তাও এর শিক্ষা হলো না। এ আসলে কোন দাসের মানুষ যে করা কথাও গায়ে লাগে না? আসলে সুন্দর ছেলেরা গাদার থেকেও অদম। এ বলদটাই তার জলজান্ত প্রমাণ। মুখর দাঁতে দাঁত চেপেও জোরপূর্বক হেসে বিদ্রূপ করে বলে, জিজ্ঞেস করতে হবে কেন? আপনি নিজ থেকে বলতে পারেন না? নাম বলার মতো মুখ নেই আপনার? কলরব দুঃখী মুখ করে বলে, আমি নিজ থেকে আমার নাম বললে লজ্জার ঠেলায় দম বন্ধ হয়ে মারা যাবে। তার চেয়ে ভালো তুমি জিজ্ঞেস করো। শুধু শুধু একটা ভালো মানুষকে লজ্জার ঠেলায় জানে মেরে দেওয়ার দরকার আছে? ইচ্ছে হলে বলুন, নয়তো চুপ থাকুন। প্লিজ আমার নাম জিজ্ঞেস করো। আশ্চর্য হয় মুখর, কি স্যাঁচরা ছেলে মানুষ। মুখর এবার নিজেকে সংযত করে কটাক্ষ করে বলে, অন্যের হয়ে সাফাই গাইতে পারছেন আর নিজ থেকে নাম বলতে পারছেন না? যেহেতু বলতে পারছেন না সেহেতু উনি ওনার এসব শুনুন আর চুপ থাকুন। ও ঠিক আছে, তাহলে তোমার নাম বলো। কোনো দুঃখে? দুঃখে না হোক সুখেই বলো। কোন সুখে? কলব শার্টের কলার উঁচু করে দাম্ভিক তার সহিত বলল, কলরবের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুখে, কলরবের সঙ্গে কথা বলার সুখে, কলরবকে সামনি এতক্ষণ মন সাধ করে দেখার সুখে। নিজের নামে নিজেই ডোল পিটিয়ে কলরব ইনিয়ে বিনিয়ে নিজের নামটা বলেই ফেলল। তার মন বলছে সামনে দাঁড়ানো মেয়েটা দারুণ জেদি। কলরব হাতে পায়ে ধরলেও তার নাম জিজ্ঞেস করবে না, এমনকি নিজের নামও বলবে না। তো মিস্টার কালেরা ইনিয়ে বিনিয়ে নানা কৌশলে যখন নিজের নামটা বলছেনই, তাহলে সম্পূর্ণ বায়োডাটাই দিয়ে দিতেন। কলরব ঠোঁট চেপে হাসে। তারপর উঠে দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে মজা করে বলে, তুমি আমার ব্যাপারে জানতেও এত ইন্টারেস্ট আগে বলোনি কেন? জুঁইয়ের ঘাড়তেরা বান্ধবী। টিউশনি শেষে বাসায় এসে ঘুমিয়ে পড়েছিল মুখর। শরীর ক্লান্ত থাকায় শোয়া মাত্র ঘুমে চুনুপুটি হয়েছে। সেই ঘুম ভেঙেছে মাগরিবের আজানের পর। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে মুখর গিয়েছে বাবার খোঁজে। কালকে থেকে বাবার মুখে হয়নি। মুখরকে দেখে বাবা কষ্ট পাবে বলেই মুখর তার সামনে যায়নি। তাই ঘুম থেকে উঠেই বাবার ঘরে গেল। গিয়ে দেখলো বাবা নেই, শুধু মা আছেন। তিনি বিছানায় ঘুমিয়ে আছেন। তাই সেখান থেকে সোজা চলে এলো রান্নাঘরে। ক্ষুধা লেগেছে প্রচুর। কী খাবে ভাবতে ভাবতে গোলাপি রঙের বক্সটায় দেখলো নুডলস রাখা। অমনি মুখরে চোখ চকচক করে উঠল। সময় নষ্ট না করে চুলায় গরম পানি বসিয়ে তাতে নুডলস সিদ্ধ করতে দিল। রান্নাঘরে এক মনে নুডলস রান্না করছিল মুখর। ঠিক তখনই তার পিছনে রান্নাঘরে এসে দাঁড়ালো ঝুমারা। দুজনের বয়সের ফারাক 1 বছরের, তবে তাদের আচরণে পার্থক্য অনেক। ঝুমারা এসেই আগে দেখলো মুখর কি করছে। ভালো করে সব কিছু দেখে নিয়ে ঝুমারা বাঁকা হাসলো। ঘাড় ঘুরিয়ে একবার সতর্ক চোখে পিছনে তাকালো। বাবা এখন আসেনি। যাক, তাহলে এখন কথার মাধ্যমে আশা মতো শায়েস্তা করতে পারবে মুখরকে। যেভাবে সেই কাজ। ঝুমারা পিছনে দাঁড়িয়ে মুখরকে খোঁচাতে বলে, ডিভোর্স পেপারে সাইন করনি দেখলাম।
সাইনটা করবে কবে? আদৌ সাইন করবে নাকি? মুখর মশলার প্যাকেটটা ছিঁড়ে নুডলসের উপর দিয়ে হাতা দিয়ে তা নাড়ল। জুমারা যখনই এসেছে মুখর তখনই টের পেয়েছে, তবে কিছু বলেনি। তাই কাজে মনোযোগ দিয়ে মুখর মুচকি এসে বলে, নুডলস খাবে? খাবই তো। আচ্ছা ঘরে যাও, মা রান্নাঘরে, তোমাকে দেখলে চেঁচামেচি করবেন। যাও, নুডলস হলে আমি দিয়ে আসবো। সুমারা সে কথায় গ্রাহ্য করল না। পূর্বের ন্যায় আবারও আগ বাড়িয়ে বলল, ডিভোর্স পেপারটা এনে দিয়ে সাইন করো। গ্যাসের চুলাটা বন্ধ করে সিঙ্কে হাত ধুলো মুখর। থালা বাসনের রেক থেকে কাছে বাতিটা হাতে নিয়ে পন্ডায় চুলার কাছে গেল। চামচের সাহায্য বাতিতে নুডলস তুলে দিতে দিতে বলে, ডিভোর্স নিয়ে তোমার এত আগ্রহ কেন বুঝো মারা? আমার যখন সময় হবে আমি তখনই সাইন করব। আবার নাও করতে পারি। মুখরের কথায় অবাক হলো জুমরা। দ্রুত পায়ে এসে একদম মুখরের পিছনে দাঁড়িয়ে পড়ল। তারপর তিনকো চোখে চেয়ে বলল, নাও করতে পারি মানে? এটা কেমন কথা? সাইন কেন করবে না তুমি? সংসার করব না তাই? মুখর আর জুমরার কথা শুনে উঠে এসেছিলেন সামেলি। এসে মুখরের এমন দায়সারাভাবে কথা বলে দেখে তিনি ক্ষেপে গিয়েছেন। মেয়েটাকে কোনোভাবেই উচিত শিক্ষা দিতে পারছেন না। তবে আজ দিবে। মহারানী বাবারও বাসায় নেই, এটাই সুযোগ। তবে মুখর যখন বলল সংসার করবে তখন তিনি রাগে গজগজ করতে করতে রান্নাঘরের দরজা থেকে বললেন, কার সাথে করবি? তোর মায়ের বান্ধবীর সেই ছেলের সাথে। ও করবে তোর সাথে সংসার? সংসার করলে তোকে এভাবে কারণ ছাড়া তালাক দেওয়ার সাহস করত? তালাক দিত। মুখর এবার সামিলিকেও গা ছাড়াভাবে জবাব দিল, তালাক এখনো হয়নি মা। তালাক কার্যকর হতে 90 দিন সময় লাগে। সেখানে তো কেবল দিন হলো মাত্র। মুখরের এমন কথায় মারতে তেড়ে আসলেন চ্যামেলি। তবে বেল বাজার কারণে মারতে না পারার আক্ষেপে রেগে চলে গেলেন ঘরে। যাওয়ার আগে ঝুমারাকে দরজা খুলে দেখতে বললেন কে এসেছে। মুখর সেদিকে গুরুত্ব না দিয়ে নুডলস নিয়ে নিজের ঘরে চলে গেল। ডিভোর্স নিয়ে সে আপাতত ভাবছে না, ভাবছে অন্য বিষয় নিয়ে। তোমার ছেলে যা করলো তা মোটেও ভালো করেনি আম্মু। এটা যদি ওই মেয়েটার সঙ্গে না হয়ে আমার সাথে হতো তাহলে তোমরা কি করতে? এভাবে চুপচাপ সব মেনে নিতে পারতে? রেবেকা ইসহাক মেয়ের কথায় দমে গেলেন। থমথমে মুখে চেয়ে রইলেন ফোনের স্ক্রিনে। একটা মেয়ের গায়ে কোনো কারণ ছাড়া তালাকের তাকমা লাগানো কতটা পাশবিক তা তিনি জানেন। তবে এসব তো রেবেকা ইসহাকের বুঝে লাভ নাই। তিনি তো শুরু থেকে চেয়েছেন শহীদাকে ছেলের বউ করে নিজের বাসায় আনতে। কিন্তু তার ছেলে, সে তো চায় না শহীদাকে সহধর্মিণী হিসেবে। শহীদার সঙ্গে অমানবিক জুলুম করেছে এটা রেবেকা বুঝলেও তার ছেলে তো বুঝতে চাইছে না। রেবেকা কত বুঝিয়েছে কিন্তু ছেলে সেসব কথায় কানই দেয়নি। উল্টো ভয় দেখিয়েছে 4 দিনের জন্য বাংলাদেশ ত্যাগ করার। রেবেকা ইসহাক শহীদাকে যেমন ছেলের বউ করতে চায় তেমনি চায় ছেলেকে নিজের কাছে রাখতে। কিন্তু তার হলো কই? রেবেকা ইসহাক বালিশের কভার লাগাতে লাগাতে ভিডিও কলের অপর পাশে থাকা তার একমাত্র মেয়েকে জবাব দিলেন, শহীদাকে আমি তোমার চেয়েও বেশি ভালোবাসি। এটা আর কেউ না জানলেও তুমি জানো। আমি এখনো খুব করে চাই শহীদাকে এ বাসায় বউ করে নিয়ে আসতে। কিন্তু তোমার ভাই, ও তো চায় না। আমি মা হয়ে মেয়ের কষ্ট ঠিকই বুঝতে পারছি, কিন্তু তোমার ভাই সে তো এসবের ধারও ধারে না। তাকে হাজারো বুঝিয়ে ফলাফল শূন্য। এ কথা বিপরীতে কুসুম আরেক প্রশ্ন করে বসলো, শহীদার সঙ্গে দেখা করিয়েছিলে? মেয়েটার কি অবস্থা এখন? আর মাহমুদ আঙ্কেল, এসব শুনে উনি কি বলেছেন? বলে রাখা ভালো, কালাম আর রেবেকা ইসহাক দম্পতির এক ছেলে এক মেয়ে। মেয়ে রোহানি ইসহাক কুসুম আর ছেলে রাজিবুল ইসহাক কলরব। কুসুম কলরবের 7 বছরের বড়। তার বিয়ে হয়েছে বাবার বন্ধুর ছেলে অনিক এর সঙ্গে। তারা দুজনে থাকে নিউ কেতে। তাদের সন্তানও আছে একটা। মেয়ের কথায় রেবেকা দীর্ঘশ্বাস ছাড়েন। কিছু বলতে যাবেন অমনি ঘরের দরজার টোকা পড়লে সতর্কতা অবলম্বন করে চুপ হয়ে যায়
দরজার দিকে তাকিয়ে এক প্রকার চেঁচিয়ে বলেন, দরজা খোলা আছে। সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো কলরব। ঘরে এসেই মায়ের পাশে বিছানায় আধশোয়া হয়ে বসলো। কোনো কথাবার্তা সারা বালিশের উপর থেকে মায়ের ফোনটা হাতে নিয়ে বলে উঠল, তুই সর ক্যামেরার সামনে থেকে। আমার আম্মা কোথায়, ওকে দেখা। আলিশা। কলরব চেঁচিয়ে দেখে উঠল তার একমাত্র ভাগ্নি আলিশাকে। তখনই কুসুম খেকিয়ে উঠল, আস্তে কথা বল শয়তান। আমার মেয়ে ঘুমে, তোর জন্য ওর ঘুম ভাঙলে বিয়ে গিয়ে তোকে খুন করে আসবো। বোনের কথায় বাঁকা আসলো কলরব। বোনকে জ্বালাতে বলে উঠল, তাহলে তুই কেন ফোন দিয়েছিস মুটি? খেয়ে দে, কোনো কাজ নাই। দুলাভাই কোথায়? ওনাকে দে, আমি দুলাভাইকে বুঝিয়ে দেই তোকে দিয়ে কি কি কাজ করাতে হবে। ভাইয়ের গা জ্বালানো কথায় খেপে গেল কুসুম। অপর পাশ থেকে চেঁচিয়ে বলে উঠল, আম্মু তুমি কিছু বলবে ওকে? ও আবার আমাকে মোটা বলছে। মেয়ের কথায় রেবেকা মিকে রাগ দেখিয়ে বললেন, কলরব, ওকে মোটা বলে খোঁটা দিচ্ছ কেন? কলরব ঠোঁট চেপে হাসলো খানিকটা, তারপর স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করলো, আচ্ছা আর বলবো না, যা বাদ দে। তোর কি অবস্থা বল? ভালো থাকতে দিয়েছিস দে, ভালো থাকবো। এতটুকু বলে কুসুম থামলো। তারপর কলরবের দিকে তাকিয়ে সিরিয়াস ভঙ্গিতে বোঝানোর মতো করে বলল, শোন না বাবু, রাগ করিস না। তোকে এসব বলতে আমারও ভালো লাগছে না, কিন্তু কি করব বল? তুই একটা বোঝদার ছেলে হয়ে এমন কাজ করলি যে আমি চুপও থাকতে পারছি না। এটা একটা মেয়ের জীবনের প্রশ্ন। একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করিস না। আজ তুই ওর সঙ্গে এমন করছিস, কাল ধর তোর বোনের সঙ্গে কেউ এমন করলো, তখন তোর কেমন লাগবে? বোন বাদ ধর, তোর মেয়ের সাথেই করলো, তখন কি করবি? আমি বললাম না তুই ভুল করছিস, কিন্তু যা করছিস একটু ভেবেচিন্তে করবি তো নাকি? আমার কথা শোন, আমার মতে তোর উচিত সৈদাকে একটু সুযোগ দেওয়া। তোকে জোর করব না যে মেয়েটাকে বউ করে আনতে হবে, তবে তুই একটু মেয়েটার সঙ্গে আলাদা করে কথা বল। দেখ মেয়েটা কেমন, মানুষের উপরটা দেখে কখনো জাজ করতে হয় না। হতে পারে মেয়েটা মনের দিক থেকে ভালো, বিয়ের পর তোকে মানসিক শান্তিটুকু হয়তো দিতে পারবে। তাই বড় বোন হিসেবে বলবো, তুই যা, গিয়ে কথা বল মেয়েটার সাথে। পরে যদি মনে না ধরে তাহলে আর এসব নিয়ে ভাবার দরকার নেই। কলরব চুপচাপ শুনল বোনের কথা। মনে মনে সেও ভেবেছে সৈদার সঙ্গে একটু কথা বলবে, বিয়েটা নিয়ে একটু ভাববে। এভাবে কাউকে তালাক দেওয়াটা যার মিলের মতো কাজ। কলরব তো জালিম নয়, তাই এই বিষয়টা একটু ঘেঁটে দেখবে। মনে মনে সে এটাও ঠিক করলো, এখনই গিয়ে ডিভোর্স পেপারটা ভালো করে দেখবে একবার। তবে কুসুমকে কিছু বলল না কলরব। মায়ের হাতে ফোন ধরিয়ে উঠে চলে গেল মুখর। গল্প আবারও হৃদয় তোমার নামে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না।